আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো মুখের দুর্গন্ধ সম্পর্কে কথা বলবো। মুখের প্রচন্ড দুর্গন্ধ, এটাকে ব্যাড ব্রেথ বলা হয়। এটার বিভিন্ন কারণে হতে পারে। এক নম্বর হচ্ছে মুখ শুকিয়ে যাওয়ার কারণে হতে পারে। মুখ শুকিয়ে যাওয়ার যে সমস্যাটা, এটা হচ্ছে পানি যদি কেউ কম পান করে তাহলে মুখ শুকিয়ে যেতে পারে। তারপরে মুখ দিয়ে যদি কেউ শ্বাস নেয়, যেমন তো এই ক্ষেত্রেও মুখে দুর্গন্ধ হতে পারে। তারপরে আছে কেউ যদি ঘুম থেকে ওঠে তাহলে মুখ থেকে দুর্গন্ধ হয়। তো এই তিনটা যে সমস্যা, মুখ শুকিয়ে যাওয়া, এই মুখ শুকিয়ে যাওয়ার সমস্যাটা আপনার অটোমেটিক আপনার প্রত্যেক দিনের সমাধানে এটা সম্ভব। যেমন যদি পানি বেশি পান করা হয় তাহলে মুখের দুর্গন্ধটা চলে যেতে পারে। তারপরে মুখ দিয়ে শ্বাস নিলে, আমি মুখ দিয়ে শ্বাস নেওয়ার কারণে মুখের দুর্গন্ধ বের হচ্ছে, মুখ দিয়ে আমি শ্বাস না নিলে মুখের থেকে দুর্গন্ধ বের হবে না। এরপরে যদি রাত্রে ঘুমের পর উঠলেই মুখের মধ্যে যে জাম তৈরি হয়, এই জামের কারণে মুখে দুর্গন্ধ হয়, তাহলে মুখ থেকে দুর্গন্ধ সকালে উঠলে, সকালে যদি আমি দাঁত মেজে ফেলি বা মুখ ধুয়ে ফেলি তাহলে মুখের দুর্গন্ধ চলে যাবে। এটার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন হবে না। এরপরে দাঁতের মাড়ির সমস্যার কারণে অনেকের মুখের দুর্গন্ধ হয়। যেমন ক্যাভিটি যদি হয়, মাড়িতে ইনফেকশন হয়, দাঁতের ফাঁকে যদি খাবার আটকে থাকে তাহলে মুখে দুর্গন্ধ হয়। এর মধ্যে দাঁতের মাড়িতে খাবার আটকে থাকলে আপনার মুখের দুর্গন্ধ সমাধান হচ্ছে, খাবারটা যদি মুখ থেকে যদি সরে যায়, দাঁতের মাড়ির থেকে যদি সরে যায় তাহলেই এটা সমাধান হয়ে যায়। এক্ষেত্রে ব্রাশ করলে এই মুখের দুর্গন্ধটা চলে যায়। কিন্তু ক্যাভিটি যেটা, এটা আপনার যেতে আর একটু সমস্যা, সেটা হচ্ছে এটা কুলিকুচি করলে এটা সমস্যার সমাধান চলে যেতে পারে। কিন্তু কারো যদি মাড়িতে ইনফেকশন থাকে তাহলে এটার জন্য আপনার চিকিৎসা প্রয়োজন হবে এবং এই ইনফেকশন ঠিক না হওয়া পর্যন্ত মুখ থেকে দুর্গন্ধ যাবে না। এরপরে পেটের সমস্যা থাকলে মানুষের মুখে দুর্গন্ধ হয়। কি কি সমস্যা থাকতে পারে পেটে? এক নম্বর হচ্ছে যে পেটে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা থাকলে মুখে দুর্গন্ধ হয়। আর হচ্ছে এইচ পাইলর যদি হয় তাহলেও, এইচ পাইলরের সংক্রমণ যদি ঘটে তাহলেও মুখের দুর্গন্ধ হয়। এই ক্ষেত্রে আপনার চিকিৎসা প্রয়োজন হয়। গ্যাস্ট্রিকের জন্য গ্যাস্ট্রিকের চিকিৎসা, আর যদি আপনার ওই এইচ পাইলরি যদি সংক্রমণ ঘটে তাহলে এটার জন্য চিকিৎসা করতে হবে। এটা চিকিৎসাটা একটু সময় সাপেক্ষ, কিন্তু 100 থেকে 100 ভাগ এটা সমাধান হয়। তবে এটা আপনি কুলিকুচি করে বা ঘরোয়া সমস্যা এটা সমাধান করা কঠিন। পেটের সমস্যা যদি অ্যাসিডিটি প্রোটেক্ট করা যায়, অ্যাসিডিটি নিরাময় করা যায় তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। এরপর টনসিলের পুঁজ বা টনসিলের স্টোন হলে এই সমস্যাটা হতে পারে। সেই ক্ষেত্রে গলা থেকে যদি বাজে দুর্গন্ধ বের হয় টনসিলের পুঁজের কারণে, এরপরে কাশি দিলে সাদা সাদা ছোট ছোট দানা বের হয়। যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে বুঝতে হবে যে টনসিলের পুঁজ বা টনসিলের স্টোন হয়েছে। এই কারণে গলা থেকে বাজে দুর্গন্ধ বের হচ্ছে এবং কাশি দিলে সাদা ছোট দানা বের হচ্ছে। এটা হচ্ছে কি টনসিলের প্রবলেমের কারণে। এছাড়া আরেকটা সমস্যার সমাধান, আরেকটা কারণে মুখে দুর্গন্ধ, একটা সাইনাসের প্রবলেমের কারণে মুখে দুর্গন্ধ হয়। সেই ক্ষেত্রে সাইনাসের প্রবলেমটা কিভাবে বুঝবো? এক নম্বর হচ্ছে নাক বন্ধ হয়ে যাওয়া এবং নাকে পুঁজ জমা হয়ে মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তাহলে সাইনাসের সমস্যার সমাধান করলেও মুখের দুর্গন্ধটা চলে যেতে পারে। আমরা এটা বাড়ি বসে কিভাবে এটা সমাধান করব? বাড়ি বসে আমরা যদি মুখ যদি শুকিয়ে যায় তাহলে বেশি পানি পান করার দ্বারা, যেমন লালা কম থাকলে গন্ধ সবচেয়ে বেশি হয়, এই কারণে লালার পরিমাণ বাড়াইতে পানি পান করতে হবে। তাহলেও কি এটা দ্বারা সমস্যা, পানি পান করার দ্বারাও এটার সমস্যার সমাধান হতে পারে। এরপরে প্রতিদিন যদি 2 বার ব্রাশ করা যায়, রাত্রে ঘুমানোর আগে এবং খাবার পরে বা রাত্রে ঘুম থেকে উঠে যদি দাঁত ব্রাশ করা যায় তাহলে এটা সমাধান হতে পারে। জিহ্বা যদি অপরিষ্কার থাকে তাহলে জিহ্বার সাদা প্রলেপ পরে, তাহলে জিহ্বাটা ভালোভাবে পরিষ্কার করলেই এটা সমাধান হতে পারে। এরপর হচ্ছে কুলিকুচি করার দ্বারাও সমস্যার সমাধান হতে পারে। যেমন হালকা গরম পানি, মাউথওয়াশ ব্যবহার করে এটা সমস্যার সমাধান করা যেতে পারে। তারপরে কারো যদি ধূমপান অভ্যাস থাকে তাহলে ধূমপান বন্ধ করে দিলে মুখের দুর্গন্ধ আপনার বের হবে না। সেই ক্ষেত্রে আমরা যে ঘরোয়া যে পরিবেশটার কথা বলি, ঘরোয়া যে রেমিডিয়েশন বলি দুটো, কিভাবে এই ঘরোয়া রেমিডিয়েশনগুলো পালন করার পরে যদি দেখা যাচ্ছে কারো মুখে দুর্গন্ধ রয়ে গেছে তাহলে তাকে চিকিৎসা করতে হবে। এই চিকিৎসাটা হোমিওতে 100 থেকে 100 ভাগ সমাধান করা হয় এবং 100 থেকে 100 ভাগ সমাধান হয়। তা ঘরোয়া কিভাবে আপনি সমাধান করবেন
বেশি পানি পান করবেন, দিনে 2 বার ব্রাশ করবেন, ভালোভাবে জিহ্বা পরিষ্কার করবেন, কুলিকুচি করবেন, ধূমপানের অভ্যাস থাকলে ধূমপানটা ছেড়ে দিবেন। এইগুলো করার পরেও যদি দেখা যায় যে মুখের দুর্গন্ধটা যাচ্ছে না, তাহলে আপনি হোমিও চিকিৎসা শরণাপন্ন হবেন। হোমিও চিকিৎসার জন্য ডোজ, মাত্রা, মুখের দুর্গন্ধর সময় কত কি আছে, এগুলো অনেক কিছু চিন্তা করতে হয়, যার কারণে হোমিও ওষুধের শুধু নামটাই বলা যায়। কি পরিমাণ খাইতে হবে, কার খাইতে হবে, এগুলো ডাক্তারের সঙ্গে চিকিৎসার মাধ্যমে এগুলো সমাধান করা হয়। এবং হোমিও ওষুধের সাধারণত নামটাও লেখা হয় না। কারণ কি, যে দেখা গেল একজনের মুখের দুর্গন্ধের কারণে একটা হোমিও ওষুধ গ্রহণ করছে, ধরেন মার্কসালি সে গ্রহণ করেছে, বা নাক্স ভূমিকা, বা পালসেটিলা, বা হিপারসাল, বা ক্যালিবাইক্রোম ওষুধগুলো সে সেবন করেছে। কোনো একটা ওষুধ সেবন করে সে মুখের দুর্গন্ধটা চলে গেছে। সে মনে করেছে যে এটার দ্বারা বুঝি সমাধান হয়, তো তার পরিবারের অন্য কারো এই সমস্যাটা এসে গেছে, তো সে এই ওষুধটাই ব্যবহার করছে। এই ওষুধটা ব্যবহার করে তার তো এটা যায় নাই, বরঞ্চ তার ইমিউনিটির একটা ক্ষতি হতে পারে। এই জন্য হোমিও ওষুধের সাধারণত ওষুধের গায়ে নাম লেখা হয় না, মাত্রা লেখা হয় না। অনেক ডাক্তার আবার লেখে, প্রেসক্রিপশনে লেখে, গায়ে লেখে, তারাও যে ভুল করে তা না। তবে অনেক ডাক্তাররা লেখে না, তারাও যে ভুল করে তাও না। এক এক ডাক্তারের এক একটা কৌশল ব্যবহার করে থাকে। তবে হোমিও ওষুধের ক্ষেত্রে মুখের দুর্গন্ধের জন্য প্রধান প্রধান যে ওষুধগুলো আমরা সাধারণত দিয়ে থাকি, তার মধ্যে একটা হচ্ছে মার্কসল, আরেকটা হচ্ছে নাক্স ভূমিকা, পালসেটিলা, হিপারসাল, ক্যালিবাইক্রোম। এটা রোগীর অবস্থা বুঝে দেয়া হয়ে থাকে। তারপরে এগুলো আমরা যখন একটা দাঁতের একটা সমস্যা নিয়ে কোনো রোগী যখন আমাদের কাছে আসে, তখন আমরা তাকে কিছু জিজ্ঞেস করি বা কিছু সিমটম আমরা বের করার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে তার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে কিনা জিজ্ঞেস করি প্রথমে। তারপরে তার জিহ্বার সাদা প্রলেপ পড়ে কিনা, তারপরে টনসিলের ব্যথা হয় কিনা, বা কাশি দিলে সাদা দানা পড়ে কিনা, তারপরে দাঁতে ব্যথা আছে কিনা, মুখ ফুলে কিনা, এইগুলো দেখে আমরা একটা হোমিও চিকিৎসা আমরা দিয়ে থাকি। তবে এই দেওয়ার ক্ষেত্রে, হোমিও চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমরা যদি কারো দাঁত ফোলা থাকে, তা দাঁত ফোলা থাকলে আমরা কয়েকটা জিনিস আবার দেখে থাকি। 1 নম্বর আছে মাড়িতে ইনফেকশন আছে কিনা, 2 নম্বর আছে তার দাঁতের মাঝে, দাঁতের ফাঁকে খাবার আটকে থাকে কিনা, তারপরে তার ভিটামিন সির ঘাটতি আছে কিনা, টনসিল বা সাইনাসের থেকে সেকেন্ডারি কোনো গন্ধ আসে কিনা, পায়ের এই যে পায়ের দাঁত বা বুদ্ধি দাঁত বের হওয়ার সমস্যা আছে কিনা, এইগুলো দেখলে আমরা কি করি, আমরা একটা রোগীকে আইডেন্টিফাই করতে পারি। তো আপনি দাঁতের সমস্যার জন্য আপনার যে স্পেশালাইজ কোনো ডাক্তারের কাছে, মানে হোমিও ডাক্তারের কাছে দেখাতে হবে। এলোপ্যাথি ডাক্তারের কথা আমি বলতেছি না, কারণ তারা তো স্পেশালাইজ একটা সাইড নিয়ে আসে, কিন্তু হোমিওর ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আপনি যে দাঁতের আপনার সমস্যা হয়েছে, এর জন্য আপনার যে টেকনাফে আপনি বাস করেন, আপনাকে তেঁতুলিয়া থেকে আপনাকে চিকিৎসা নিতে হবে এমনটা নয়, বরঞ্চ আপনার আশপাশের দোকান থেকে, আপনি হোমিও দোকান থেকে আপনারা এই চিকিৎসাগুলো গ্রহণ করতে পারেন। যে কোনো একজন ডাক্তারের কাছে গেলেই আমার মনে হয় এই সমস্যাগুলো সমাধান হবে, কারণ এটা আহামরি কোনো সমস্যা না যে আপনার এটার জন্য স্পেশালাইজড হইতে হবে। তবে হ্যাঁ, যারা এই বিষয়ে একটু লেখাপড়া করে বা এই বিষয়ে আলাদাভাবে লেখাপড়া করে, তাদের জ্ঞানটা একটু বেশি হবে, এটা স্বাভাবিক। তবে এটার জন্য আপনার স্পেশালাইজড বা অমুক ডাক্তারের কাছে যাইতেই হবে এরকম আসলে ব্যাপারটা হোমিওর ক্ষেত্রে নয়। হোমিওতে আরেকটা যে সমস্যা আমরা শুনে থাকি, সেটা হচ্ছে অমুক ডাক্তার ওষুধ ভালো দেয় না, বা অমুক ডাক্তার ওষুধের মধ্যে আপনার ভেজাল আছে, বা ওষুধ সঠিক ওষুধ দেয় না। এই কথাটা ঠিক না। আপনাকে ভেজাল ওষুধ বা অসঠিক ওষুধ বা ভুল ওষুধ দিয়ে তো তার কোনো লাভ নাই। তার যদি কোনো লাভ থাকতো তাহলে সে দিত। কারণ কি, হোমিও ওষুধে মানুষের চিকিৎসা হয়েছে সুস্থতার জন্য। তো আপনার যদি এটা সমাধান না হয়, সে ভুল ওষুধ দিলে তো তার সমাধান হবে না। আর সে বারবার আসলে আপনি বারবার তার কাছে আসবেন, সেটাও হোমিও কোনো ডাক্তার এটা চায় না যে আপনি বারবার আসেন। এই জন্য আপনার দেখা গেল আপনি গেছেন দাঁতের সমস্যা নিয়ে, তো আপনার পুরো হিস্ট্রি জানা শুরু করে দিছে। তো এইগুলোর দ্বারা আপনি কখনো মনে করবেন না যে তারা এই ভিজিট বেশি নেবে বা বারবার তার কাছে যাবেন, বারবার সে ওষুধ দিবে, এই কারণে এটা দেয়, এটা ঠিক না। আবার অনেকে বলে থাকে যে অল্প তারা মানে কম শক্তির পাওয়ার কম দেয়, পাওয়ার বেশি দেয়। আসলে এটাও ঠিক না। যার যে পাওয়ার দেওয়া উচিত, তার মেধাতে যে যা এটা আসে যে আমার এই পাওয়ারটা অমুক রোগীকে দেওয়া উচিত, তো সে রোগীকে ওই পাওয়ারটাই দিয়ে থাকে। এই জন্য যে কোনো কনফিউজ ফিল না করা, বরঞ্চ আমায়
এটা স্বাভাবিকভাবে কোনো রোগীর কাছে গিয়ে, ডাক্তারের কাছে গিয়ে আমার অবস্থাটা বলা, সে যা যা জিজ্ঞেস করে সেইগুলো তার সামনে খুলে দেওয়া, মানে খুলে বলে তারপরে তার সঙ্গে চিকিৎসা নেওয়া। ইনশাল্লাহ 100 থেকে 100 বার এই দাঁতের সমস্যার সমাধান হবে। এছাড়াও যদি আপনি পরে মনে করেন যে না, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই ক্ষেত্রে আমার মোবাইল নম্বর যদি দেখেন যে ডেসক্রিপশনে আছে বা আমার কমেন্টে আছে, তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে আপনার সমস্যা লিখে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আপনার যদি কোনো পরীক্ষা নিরীক্ষা থাকে, কোনো রিপোর্ট থাকে, এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে বা স্ক্যান করে আপনারা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ইনশাল্লাহ ওষুধ আপনার হাতে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।